এই ট্যাগগুলা এইভাবে ট্যাগ দেওয়াটাই কিন্তু এই প্রবণতাটাই আরো বেশি ক্ষতি করেছে আদার পার্টিকে, সেই পক্ষকে, যখন যাকে তাকে যত্রতত্র একটা রাজাকার বলে দেওয়া, যত্রতত্র তাকে জামায়াতের এজেন্ট বলা বা শিবির বলা কিংবা বিএনপি বলা, কিছু বলা। আমি অনেকে দেখছি এখন, যেহেতু দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, অতীতে তাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়ে গিয়েছে, হয়তো তাদেরকে অনেক ক্ষতি করা হয়েছে, তারা ন্যায় বিচার পান নাই কোথাও, অতীতে তার কোনো কথা বলার পর্যন্ত অধিকার ছিল না, ন্যায্য কোনো অধিকার ছিল না। সেই ক্ষোভ থেকে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এখন অনেককে দেখা যাচ্ছে যে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। জাস্ট উদাহরণটা শুনতে একটু খারাপ লাগতে পারে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? সুপ্রিয় দর্শক মন্ডলী, অবশ্য একদিনের পুরনো হয়ে গেছে যে গতকালকে শেখ হাসিনার রেজিম পদত্যাগ করেছে। বাংলাদেশে বিশাল পরিবর্তন। গত 15 বছর যেই সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার পদত্যাগ করেছে বা পদত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিশাল আন্দোলনে। স্পেশালি ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিলেন, প্রথমে কোটা বিরোধী থেকে শুরু হয়েছিল, এটা পরবর্তীতে বিভিন্ন স্তরে এটাকে এক পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনে পরিণত হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সমস্ত জনতা, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন স্তরের নারী পুরুষ সকলে যখন এটাতে অংশগ্রহণ করা শুরু করেন, এক পর্যায়ে শেখ হাসিনা বাধ্য হন পদত্যাগ করতে এবং উনি দেশ ছেড়ে চলে যান, বা দেশ ছেড়ে, যদি একদম স্পেসিফিকলি বলি, দেশ ছেড়ে উনি পালিয়ে যান। এবং এছাড়া অবভিয়াসলি এরপরে এখনো সরাসরি কোনো কেউ প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা হিসেবে এখনো দায়িত্ব গ্রহণ করেন নাই। দায়িত্ব এই মুহূর্তে প্রেসিডেন্টের হাতে আছে। প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রেসিডেন্টের সাথে আছে, যেটা বোঝা যাচ্ছে, কারণ এখানে সেনাবাহিনী একটা বিরাট রোল প্লে করেছে। এর পরবর্তীতে খুব সহসাই আগামী 1-2 দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে নতুন সরকার হয়তো গঠন হবে। যেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। তো সেই সরকারের জন্য আপনারা জানেন ইতিমধ্যে নিশ্চয়ই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে ছাত্র যে কোটা বিরোধী অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন, স্পেশালি প্রধান যে 6 জন সমন্বয়ক আছেন, তাদের থেকে প্রস্তাব এসছে, তাদের পক্ষ থেকে প্রস্তাব এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করা। কতদিন এই সরকার থাকবে সেটা এই মুহূর্তে ক্লিয়ার শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বিভিন্ন ধরনের মতামত জানা যাচ্ছে। 3 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত শোনা যাচ্ছে। সো ডিপেন্ডস যে আরো পরবর্তীতে কি এগ্রিড হয়। অনেকের মতে একজন এক এক মতামত দিচ্ছেন। কেউ বলছেন যে দীর্ঘদিন যেই রেজিম ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা মানে প্রশাসনের সমস্ত জায়গায় তাদের লোক সেট করে রেখেছে। তো এই প্রশাসনিক কর্মকর্তা যারা বিভিন্ন জায়গাতে আছেন, সাচ এস নির্বাচন কমিশনে আছেন, বিভিন্ন ডিসিএসপিরা আছেন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তো এরা অনেকেই যদি সরাসরি তারা অতিরিক্ত আওয়ামী ঘরানা যদি নাও হয়, অন্ততপক্ষে আওয়ামী মনা, এবং এটা অনেকে এটা জানেন। এমনকি সচিবালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে যত জায়গায় যা আছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই ধরনের লোক বসে থাকার কারণে এইগুলোকে নিরপেক্ষ লোক বসাতে সবকিছু সংশোধন করতে যথেষ্ট সময় লাগবে, যার ফলশ্রুতিতে 3 মাসের ভিতরে নির্বাচন সম্পন্ন করাটা ডিফিকাল্ট হবে, এটাই মতামত অনেকে দিচ্ছেন। সো আমরা আগামী কয়েকদিন এটা অবজার্ভ করব যে কি হয়। আপনারা নিশ্চয়ই আমার গত 2 প্রোগ্রামে যারা দেখেছেন, আমার মনে হয় গত 2 প্রোগ্রামের সময়ই বাংলাদেশ থেকে খুব ভালোভাবে দেখার সুযোগ বা স্কোপ ছিল না, কারণ ইন্টারনেট রেস্ট্রিক্টেড ছিল এখানে অনেক ক্ষেত্রে। ফেসবুক দেখা যেত না, ইউটিউবও খুব বেশি দেখা যেত না। কয়েকদিন তো একেবারে ব্ল্যাক আউট করা ছিল, ইন্টারনেট সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল। তো সেই প্রোগ্রামগুলো যদি কিছু অংশ দেখার সুযোগ থাকে, এখনো আপনারা দেখতে পারেন যে আমার একটা অবস্থান ছিল। আমি একদম ক্লিয়ার একটা অবস্থান নিয়েছিলাম, কোনো রাগঢাক ছাড়াই। এবং সেই অবস্থানে আমি বলেছিলাম যে আমি ন্যায়ের পক্ষে, এবং যেগুলো হচ্ছিল ছাত্রদের সাথে, শত শত মানুষকে মেরে ফেলা হচ্ছিল, কিলিং করা হচ্ছিল, সরাসরি বুকে গুলি করে মারা হচ্ছিল, আবু সাইদ থেকে শুরু করে অন্যান্য যে বড় বড়, মানে অনেক নাম না জানা, মুগ্ধ, তারপরে ফায়াজ, তারপরে বাচ্চারা আছে, রিয়া,
সেভারাল, আমি সবার নাম কারোপক্ষে সবার নাম জানা সম্ভব হয়তো হবে না কোনোদিনও। তো এত মানুষ মারা গিয়েছে সেটার বিরুদ্ধে আমি আমার অবস্থান ক্লিয়ার করেছিলাম। কেন করেছিলাম? আমি একজন আইনজীবী হিসেবে, আমি একজন হিউম্যান রাইটস এর অ্যাক্টিভিস্ট হিসেবে, হিউম্যান রাইটস এর লয়ার হিসাবে, এবং যেহেতু বাংলাদেশে আইন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সরাসরি গুলি করবে এটাও আইনের বহির্ভূত। তো আইন ব্রেক করা হচ্ছিল, একজন মানুষের স্বাধীন মত প্রকাশের সমস্ত ধরনের পথ রুদ্ধ করা ছিল, বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। তার মানে ওগুলো সব আইনের ব্যত্যয় ঘটছিল। সংবিধান যেটা আমাকে পারমিটেড করেছে সেটা আমি ভোগ করতে পারছিলাম না। সেই যদি হয় তাহলে এটা আইনের যেহেতু ব্যত্যয় ঘটছিল, এখানে চরমভাবে হিউম্যান রাইটস এর অ্যাবসলিউট ভায়োলেশন চলছিল, সেই হিসাবে আইনের এই অনুষ্ঠানে আমার অত্যন্ত জাস্টিফিকেশন ছিল ওই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন রেইজ করা, ওই ব্যাপারগুলো নিয়ে আমার অবস্থান ক্লিয়ার করা। তো তাই আমি অবশ্যই বলেছিলাম, আমি জানি ওটা আমার একটা রিস্কি মুভ ছিল। যদি আজকে অভ্যুত্থান না হতো, যদি এই আন্দোলন ব্যর্থ হয়ে যেত, তাহলে হচ্ছে আমাকে তো জামাত শিবিরও ট্যাগ দেওয়া হয়েছিল। তো সেইগুলো দেখা গেছে আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলেছি, বলার সাথে সাথে আমি কিছু কমেন্টসও দেখেছিলাম সেই প্রোগ্রামগুলোর নিচে, ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। আমি জামাত শিবিরের একজন কেউ। অ্যাকচুয়ালি এই ট্যাগগুলা, এইভাবে ট্যাগ দেওয়াটাই কিন্তু, এই প্রবণতাটাই আরো বেশি ক্ষতি করেছে আদার পার্টিকে, সেই পক্ষকে। যখন যাকে তাকে যত্রতত্র একটা রাজাকার বলে দেওয়া, যত্রতত্র তাকে জামায়াতের এজেন্ট বলা বা শিবির বলা কিংবা বিএনপি বলা, কিছু বলা, কেউ যদি একটা অন্যায়ের প্রতিবাদ করতে যায় তাহলেই যদি তাকে সেই ট্যাগ দিয়ে দেওয়া হয়, হোয়ারে সেই ব্যক্তিটা হয়তো নিরপেক্ষ একটা ব্যক্তি, সে হয়তো সেই ধরনের কোনো একটা দল করে না, নির্বাচনের সময় বুঝে শুনে একটা ভোট হয়তো উনি দেন, কিন্তু এর চেয়ে বেশি তো তার রাজনৈতিক ভাবে কোনো পরিচয় নাই, কিন্তু সেই ব্যক্তিকেও একেবারে উইদাউট সিইং এনিথিং স্ট্রেট ওয়ে বলে দেওয়া হলো তুমি রাজাকার বা তুমি এই দল ওই দল। তো এইগুলাই বড় বড় ক্ষতি করেছে। আমি এর পরে কি, গতকালকে যা হয়ে মানে পদত্যাগ হয়ে গেছে, এরপরে তো মানে এখন আমরা কি করব সেটা নিয়েও একটু ডিসকাশন করব। তো সেই ডিসকাশনের মধ্যে আমি অবশ্যই নতুন গভর্নমেন্ট আসবে সেটা ঠিক আছে। আমাদের দুইটা অ্যাসপেক্ট এখানে, দেশ থেকে দেশে আমি একটা জিনিস কনসার্ন আমি রেজ না করলেই নয়, যেহেতু এগেইন আমি বলছি আইনের প্রোগ্রাম আমাকে বলতেই হবে, সেগুলো হচ্ছে আমি অনেককে দেখছি এখন, যেহেতু দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, যেহেতু অতীতে তাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়ে গিয়েছে, হয়তো তাদেরকে অনেক ক্ষতি করা হয়েছে, তারা ন্যায় বিচার পান নাই কোথাও অতীতে, তার একটা জায়গা দখল করে নিয়ে নেওয়া হয়েছে, তার কোনো মানে কথা বলার পর্যন্ত অধিকার ছিল না, ন্যায্য কোনো অধিকার ছিল না। সেই ক্ষোভ থেকে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এখন অনেককে দেখা যাচ্ছে যে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আইন কিভাবে নিজের হাতে তুলে নিচ্ছেন? কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে, কাউকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, কোন রকমের মানে নিগৃহীত বেশি করা হচ্ছে। আমি এটা বলবো যে এটা আপনি যদি পার্সোনালি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনাকে যদি ব্যক্তিগতভাবে আপনাকে যদি কেউ আম খুব বড় ধরনের নির্যাতন নিপীড়ন করে থাকে এবং ব্যক্তিগতভাবে আপনার তার বিরুদ্ধে এভিডেন্স আছে যে সে আপনার এটা করেছে, আপনার এই ধরনের বেআইনিভাবে আপনাকে নির্যাতিত করেছে, নিগৃহীত করেছে, তাহলে আপনি কিন্তু তার এগেইনস্টে এখন মামলা করতে পারেন। আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারেন। আগে যেটা ছিল যে থানা, পুলিশ কিংবা এমনকি বিচারালয়, নিম্ন আদালত বিশেষ করে, যে ওখানে সরকারের একটা বিশাল কিংবা সরকারের সাথে যেই ক্ষমতাসীন যে দল, সেই দলের নেতৃস্থানীয় কিংবা এমনকি ছোট লেভেলের নেতাদেরও ওখানে একটা বিরাট প্রভাব ছিল। থানায় গিয়ে আপনি একটা বিচার বা কোনো একটা কেস বা একটা জিডিও করতে পারবেন না যদি আপনি, তখন এমন ছিল যে আওয়ামী লীগের একটা নেতা আপনাকে বড় ধরনের কোনো নির্যাতন নিপীড়ন করেছে, আপনি ডিপ্রাইভড হয়েছেন, আপনার জায়গাটা দখল করে নিয়েছে, আপনি এটা ন্যায় বিচার কিছুই পাচ্ছিলেন না তখন। কিন্তু এখন কিন্তু সেই দিনটা নাই। আপনি এখন কিন্তু তাকে তার বাসায় হামলাটা না করে, তার বাসা জ্বালিয়ে না দিয়ে, তাকে অত্যাচার না করে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। এই তো হচ্ছে যে একজন গুড সিটিজেনের পরিচয়। এই তো হচ্ছে যে আপনি নিজে আইন মেনে চলেন। জাস্ট উদাহরণটা শুনতে একটু খারাপ লাগতে পারে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? আপনার সাথে যদি কেউ অত খারাপটা করে থাকে, মেয়ে কাউকে লাঞ্ছিত করে, আমার কাছে এমনও রিপোর্ট আছে কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই মেয়ে, বাবা বা ফ্যামিলি
তারা এখন কি করবে, ভাই এখন কি করবে? সেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে কয়েকদিন পরে তাকে ছাড়া হয়েছে। সেই মেয়েকে হয়তোবা সরি টু সে হয়তোবা রেপও করা হয়েছে। এর হয়তো না, সত্যি রেপ করা হয়েছে। তাদের তো মনে এখন চরম অ্যাঙ্গার। তারা তো পারলে তাকে মেরেই ফেলবে যারা এগুলা করেছে যদি তাকে পায় এখন। তো আমি বলব যে স্টিল অত্যন্ত দুঃখজনক এটা যে এই ধরনের ঘটনা ঘটেছে। অত্যন্ত মানে এটা নিজেকে সামলানো যায় মানে সংবরণ করা যায় না। কিছুতেই সংবরণ করা যায় না। আমিও সেই অবস্থায় খোদা না করুক যদি থাকতাম তাহলে আমি কি করতাম আমি জানি না এখন আমি এই পরিবর্তিত পরিস্থিতিতে। তারপরেও অ্যাজ আ লয়ার আমাকে বাই বুক কথা বলতে হচ্ছে। আমি বলব যে আইন নিজের হাতে তুলে নেবেন না। সংখ্যালঘুদের উপরে কোনো যাতে হামলা না হয় সেটাও আপনারা খেয়াল রাখবেন কাইন্ডলি। সংখ্যালঘু বলতে স্পেশালি হিন্দু কিংবা অন্যান্য জাতি যদি মনে করেন যে স্পেসিফিক কোনো পার্টিকুলার পারসন, উনি হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, উনি আপনাকে অতীতে আপনার আপনার বেআইনিভাবে আপনার সাথে কিছু করেছে, তার বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন। কিন্তু ঢালাওভাবে আপনি কোনো সংখ্যালঘুদের স্পেশালি মন্দির কিংবা অন্য এই ধরনের তাদের উপাসনালয় এগুলোতে হামলা করা তো মোটেও যুক্তিসঙ্গত হবে না। এইগুলো তো আমাদের ইন্টারন্যাশনালি আমাদের রেপুটেশন আরো নিচে নামবে। এই তো হচ্ছে যে আম আমরা তো একটা ভালো একটা জাতি হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তো সেটার জন্য এই ধরনের কর্মকাণ্ড আসলে এই ধরনের কর্মকাণ্ড করে এই যে একটা গৌরবজনক গণ অভ্যুত্থান ঘটলো, কত গৌরবের, কত কত মানে আল্লাহর অশেষ মেহেরবানি যে এই ধরনের একটা আল্লাহ করিয়ে দিলেন। এইটার গৌরবটা যাতে ম্লান না হয়, এটার উপরে যাতে মানুষ বলতে না পারে যে এই কিছুদিন পরে ১-১.৫ মাস পরে যাতে বলতে না পারে যে আগের যারা ছিল তাদের সাথে আর এদের আর পার্থক্য কি? আগেও এরা অত্যাচারী ছিল, আগেও এরা মানুষের ঘরদুয়ার জ্বালিয়েছে বা পুড়িয়েছে বা দখল করেছে, এরাও তো তাই। এ কথা যাতে কেউ বলতে না পারে, প্লিজ এটা সংবরণ করতে হবে আমাদের নিজেদেরকে। এই ধরনের কোনো এগেইন বললাম যে আইন তো আছে। এখন তো আশা করা যায় যে এখন নিরপেক্ষ আইন থাকবে। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকে ডেফিনিটলি এটা তো কোনো দলের সরকার হবে না। এখানে আপনি আইনের আশ্রয় নেন। আপনি আইনগতভাবে যদি কোনো কিছু করার দরকার হয় আপনি করেন। আপনার প্রতি আপনি নিগৃহীত হয়েছেন, আপনাকে আমি বলব না যে আপনি এখনো মুখ বুজে থাকেন। আপনি আইনের আশ্রয় নেন, দ্যাটস ওকে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। সেটাই হচ্ছে একজন আইনজীবী হিসেবে আমার উদাত্ত আহ্বান। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.